ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। তুই আমার মরণ, তানিয়া খাতুন, পর্ব 43। অতিরিক্ত রোমান্টিকতা অ্যালার্ট। যারা অনেক বেশি রোমান্টিক গল্প পছন্দ করেন, গল্পটি শুধুমাত্র তাদের জন্য। প্রাপ্তবয়স্ক এবং মুক্ত মনস্কদের জন্য উন্মুক্ত। নূর ইমরানের ঘর থেকে বেরিয়ে আসার পর আর ওদিকে যায়নি। যাবেই বা কী করে? সে যা করেছে, তারপর কোন মুখ নিয়ে সে মানুষটার সামনে দাঁড়াবে? ইমরান যতবার নিচে ফোন করেছে, নূর ততবারই নয়নাকে পাঠিয়ে দিয়েছে। নিজে সামনে যাওয়ার তার এতটুকু সাহস হয়নি। সন্ধ্যা নেমেছে, বাড়িটা অদ্ভুত শান্ত। নয়না আর দাদাজান একটু কাজে বাইরে গেছেন। ডাইনিং স্পেসে পায়চারি করতে করতে নূর নিজের হাত দুটো জড়িয়ে ধরে ভাবতে থাকে, না এবার তাকে যেতেই হবে। কদিন পরই পরীক্ষা, বই তো সব ওই রুমেই আছে। হৃৎপিণ্ডটা ধুকপুক করতে করতে সে ধীরে ধীরে ইমরানের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজাটা হালকা ঠেলতেই কিঞ্চিৎ শব্দ করে খুলে যায়। ভেতরে ইমরান ঘুমিয়ে থাকতে দেখে নূর বুক ভরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চুপচাপ ভেতরে ঢোকে। ব্যাগটা খুলে টেবিলের উপর বই বের করতে শুরু করে, যেন শব্দ না হয় সেই চেষ্টায়। ঠিক তখনই, এখানে আমার পাশে এসে বসো, কোনো ভুল হলে বুঝিয়ে দেব। ইমরান ঘুম জড়ানো গলা হঠাৎ পেছন থেকে ভেসে আসতেই নূর যেন বিদ্যুৎ স্পষ্ট হয়। তার বুক ধড়ফড় করতে থাকে, হাত থেকে বইগুলো ঠাস করে পড়ে যায় মেঝেতে। ইমরান আধো ঘুম ভাঙা চোখে ভুরু কুঁচকে তাকায়। এই, তুমি আমাকে এত ভয় পাচ্ছ কেন? তার মুখটা এত লাল কেন? নূর কথা খুঁজে পায় না। বারবার সেই যে মুহূর্তটাই তার মনে পড়তে থাকে। তার গলা আরো লাল হয়ে ওঠে। ইমরান এবার সবটা বুঝতে পারে। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে ওঠে। এত এত রিয়েক্ট করার কিচ্ছু নেই। আমি তোমার স্বামী, আর স্বামী জিনিস তুমি 1000 বার ধরতে পারো, চাইলে সারাদিন ধরে বসে থাকতে পারো। আমি জানি, আমি আমি কিছু বলবো না। নূর লজ্জায় মাথা নিচু করে দ্রুত বইগুলো ঘুরিয়ে নেয়। তারপর ছোট ছোট পা ফেলে ধীরে ধীরে ইমরানের দিকে এগিয়ে যায়। ইমরান একটু সরে যাওয়ার জায়গা করে দিতেই নূর বসে পড়ে। বই খুলে পড়া শুরু করে ঠিকই, কিন্তু অক্ষরগুলো চোখে দেখে না। নূর বই খুলে বসে আছে বেশ অনেকক্ষণ। পাতা উল্টাচ্ছে, লাইন দেখছে, কিন্তু মাথায় ঢুকছে না কিছুই। কারণ একটাই, ইমরান পাশে ফিরে শুয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখ দুটো একদম স্থির নূরের উপর। সেই দৃষ্টি এমন যে তার কারো পড়ায় মন বসার কথা নয়। অবশেষে নূর বিরক্ত হয়ে বই বন্ধ করে বলে ওঠে, আপনি ঘুমান না? এভাবে তাকিয়ে থাকলে আমি কিভাবে পড়বো? ইমরান ঠোঁটের কোণে হালকা একটা হাসি টেনে বলে, কেন, তুমি বই দেখে পড়ো। নূর চোখ পাকায়। আমি বইয়ে মন বসাতে পারছি না। আপনি ওই দুটি চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছেন। ইমরান অবাক হওয়ার ভান করে বলে, চোখ বড় বড় করে বলে, আচ্ছা তাই, ঠিক আছে, আমি ঘুমালাম। বলে সে নাটকীয় ভঙ্গিতে ঘুরে শুয়ে পড়ে। চাদর টেনে মাথা পর্যন্ত ঢেকে নেয়। ঘরটা শান্ত হয়ে যায়। এসির হালকা শব্দ, পাতার শব্দ। ধীরে ধীরে নূরের মন এবার পড়ায় ঢুকতে শুরু করে। প্রায় 15 মিনিট কেটে যাচ্ছে। ঠিক তখনই ঠক একটা হালকা শব্দ, তারপর সব নিস্তব্ধ। হঠাৎ পুরো ঘর অন্ধকার। কারেন্ট চলে গেছে। নূরের বুকের ভেতরটা ধক করে ওঠে। অন্ধকারে সে ছোটবেলা থেকেই ভয় পায়। তার গলা শুকিয়ে যায়। সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে বলে ওঠে, এই যে শুনছেন, উঠুন না, আমার ভয় করছে ভীষণ। ইমরানের দিক থেকে কোনো সাড়া নেই। নূর আরও কাছে সরে আসে, বিছানার কোনায় হাত রাখে। তার কণ্ঠ কেঁপে ওঠে, উঠুন না প্লিজ। ঠিক তখনই ধাপ 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 দরজায় জোরে ধাক্কা। নূরের বুকের ভেতরে যেন শব্দটা বাজতে থাকে। সে স্থির হয়ে দরজার দিকে তাকায়। অন্ধকারের ভেতরে দরজার ফাঁক দিয়ে ধীরে ধীরে ভেসে আসে একটি হাত। হাতে জ্বলন্ত একটা মোমবাতি। মোমের হলুদ আলোয় আঙ্গুলগুলো স্পষ্ট লম্বা ছায়া ফেলছে দেয়ালে। নূরের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে চিৎকার করে ওঠে, সোজা লাফ দিয়ে ইমরানের ওপর উঠে পড়ে। দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। ইমরান ফাঁস ফাঁস করা গলায় বলে ওঠে, উমারি, আমার হাড়গোড় সব ভেঙে গেল। নূর চোখ বন্ধ করে কাঁপছে, ভূত ভূত।
আমি বলেছিলাম না অন্ধকারে ভয় লাগে। বউ আর একটু নিচে নামো, ঠিক জায়গায় পৌঁছনি। ইমরান এবার হাসি চাপতে চাপতে ফিসফিস করে বলে। নূর ইমরানের কথার মানে বুঝতে পেরে কয়েক সেকেন্ড বুঝতেই তার নরম গাল লাল হয়ে ওঠে। সে তাড়াতাড়ি সরে যেতে চায়, কিন্তু ইমরান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নেশালো স্বরে বলে, প্লিজ আর একটু নিচে নামো। ঠিক তখনই ছাপ করে লাইট জ্বলে ওঠে। চোখ ধাঁধিয়ে যায় নূরের। দরজার সামনে দাঁড়িয়ে সবাই একসাথে চিৎকার করে ওঠে, হ্যাপি বার্থডে নূর। নূর পুরো হতভম্ব। মুহূর্তে ইমরানের ওপর থেকে নেমে দাঁড়ায়। দেখে সাইমা, আদিল, ইরফান, ইস্পিতা, নয়না, দাদাজান, তার আম্মু আব্বু সবার হাতে বেলুন, কারো হাতে কেক, কারো হাতে ফুল। যে ভূতটা দেখেছিস ওটা আসলে ইরফান, মোমবাতি হাতে দাঁড়িয়ে হাসছে। সবাই হেসে গড়াগড়ি দেয়। নূর লজ্জায় মুখ ঢাকে, চোখ নামিয়ে ফেলে। ইমরান ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়, ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করে বলে, হ্যাপি বার্থডে ফুরপুরি। নূরের বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে। এই ভয়, এই লজ্জা, এই মানুষটা, সব মিলিয়ে এই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত তবু সবচেয়ে সুন্দর জন্মদিনের শুরু। সাইমা চিৎকার করে বলে ওঠে, এই আমরা কি ভুল রুমে ঢুকে গেছি নাকি? আদিল মুখ চেপে হাসছে, না না, টাইমিং পারফেক্ট। কেকের আগে ফ্রি এন্টারটেনমেন্ট। নূর লজ্জায় মাটির দিকে তাকিয়ে হাসছে। আল্লাহ, এরা কি সব দেখে ফেললো? ইমরান মোমবাতি উঁচু করে ধরে নাটকীয় গলায় বলে, আমি তো ভূত হয়ে এসেছিলাম, কিন্তু এখানে তো কেউ দেখি কারো ঘাড়ে চেপে বসে আছে। সবাই হো হো করে হেসে ওঠে। স্পৃতা চোখ টিপে বলে, নূর, ভয় পেলে মানুষ দরজার দিকে দৌড়ায়, তুই তো সোজা ভাইয়ার উপরে। ইমরান, হারে মেয়েটা ভয় পাইছে, আমি তো বাঁচাইছি। সাইমা সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি কেমন করে বাঁচাইছেন। নূর মাথা নিচু করে বলে, আমি সত্যি ভয় পেয়েছিলাম। দাদাজান হালকা গম্ভীর গলায় বলে, আচ্ছা আচ্ছা, আর না, মেয়েটাকে এত লজ্জা দিও না, এবার কেক কাটতে দাও। ঘরের সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ে যায়। সবাই একে একে রুমে ঢুকে পড়ে। মাঝখানে টেবিলের ওপর সুন্দর করে সাজানো হয় কেক। গোলাপি আর সাদা ক্রিমে নূরের নাম লেখা। সবার হাতেই একটা করে গিফট। একসাথে সবাই নূরের সামনে এগিয়ে দেয়। এবার নূর হতভম্ব, চোখ বড় বড় করে বলে, এইসব আমার জন্য নাকি? না 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 রে, পাশের বাসার আন্টির জন্য। সবাই হেসে ওঠে সাইমার কথায়। নূর লাজুক হেসে একে একে গিফটগুলো নেয়, বিছানার ওপর সাজিয়ে রাখে। ওর চোখ মুখে এখন আনন্দ, যেন ছোট বাচ্চার নতুন খেলনা পেয়েছে। তারপর কেক কাটার সময় ইমরান পেছন থেকে আলতো করে নূরের হাত ধরে ছুরি ধরিয়ে দেয়। কানের কাছে ফিসফিস করে বলে, কার্টুন ম্যাম, এটাকে আবার যেন আমার ভাববেন না। নূর বড় বড় চোখ করে ইমরানের দিকে তাকায়। কেক কাটা মাত্রই সবাই তালি দেয়। নূর প্রথমে টুকরোটা দাদাজানের মুখে দেয়, তারপর নয়না, তারপর একে একে সবাইকে। শেষে ইমরানের দিকে এগোতেই ইমরানের মুখের বদলে ওর আঙুলে লেগে থাকা ক্রিমটুকু দুষ্টুমি করে নাক দিয়ে ছুঁয়ে দেয়। সবাই উ করে ওঠে। কিছুক্ষণ পর নয়না বলে, চলো সবাই নিচে যাওয়া যাক, খাওয়ার ব্যবস্থা করা আছে। সবাই বের হতে শুরু করে। ঠিক তখনই ইমরান চুপি চুপি নূরকে চোখের ইশারায় করে, যেও না। নূর বুঝেও না বুঝার ভান করে বলে, আম্মু আপনারা যান, আমি সব গুছিয়ে নিচ্ছি। স্পৃতা পাশ দিয়ে যেতে যেতে কানে কানে বলে, সব গুছাবি তো নাকি অন্য কিছু? সাইমা চাপা হেসে বলে, আজকে কিন্তু রুমে ঝাড়ু দিতে বেশি টাইম লাগবে মনে হচ্ছে। নূর লজ্জায় লাল হয়ে বলে, ধর তোরা না, চুপ কর। ইমরান, আদিল আর ইরফানের ইশারা করতেই ওরা বুঝে যায়। চলো চলো, ওদের কাজ করতে দেই বলে হাসতে হাসতে ওদের নিয়ে বেরিয়ে যায়। ঘরে নীরবতা নেমে আসে। ইমরান ধীরে ধীরে গিয়ে দরজার ভেতরটা থেকে লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দে নূরের বুকটা ধক করে ওঠে। ইমরান নিজে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নূরের কাছে এসে, এবার আমার গিফট দেওয়ার পালা। নূরের চোখে কৌতূহল আর লাজুক উত্তেজনা। কি গিফট? ইমরান নূরকে টেনে বিছানায় ফেলে, তারপর নূরের ওপর ভর চাপিয়ে দেয়। নিজের গায়ে র্যাপিং পেপার লাগিয়ে বলে, এত স্ট্রং মেশিন থাকতে আর কি গিফট চাইবো? আমি তো তোমার সবচেয়ে দামি গিফট, আমাকে আনবক্সিং করো, সব পার্ট তোমার। নূর ভ্রু কুচকে বলে, আপনার মতো গিফটটা মানুষ আমি দুটো দেখিনি, এটা কোনো গিফট হলো?
ইমরান নূরের গলায় নাক ঘষে বলে, এখনো তো দেইনি, এবার দেওয়া শুরু করব। আমার শরীরের প্রত্যেকটা পার্ট তোমার গিফট বউ। ইমরান নূরের চোখের গভীরে তাকিয়ে ধীরে ধীরে বলে, আমার একটা কথা রাখবি বউ? চোখ দুটো অদ্ভুত এক তীব্রতা, যেন ভেতরে ভেতরে অনেক কথা জমে আছে। নূর সেই দৃষ্টি সহ্য করতে পারে না, বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে, ঠোঁট শুকিয়ে যায়, না বলতে গিয়েও পারে না। মাথা আস্তে করে নেড়ে হ্যাঁ বোঝায়। ইমরান একটু ঝুঁকে আসে, তার কণ্ঠস্বর নরম কিন্তু ভরাট। আলমারির ভেতরে শাড়ি গহনা সব আছে, 15 মিনিট রেডি হয়ে আমার কাছে আসবে। নুক চোখ নামিয়ে ফেলে, আঙুল দিয়ে ওনার কোনা মুচড়াতে মুচড়াতে বলে, আমি যদি বলি শাড়িটা আপনি পরিয়ে দিন? কথাটা বলেই সে নিজেই লজ্জায় লাল হয়ে যায়, মানে মনে হয় মাটির ভেতর ঢুকে যায়। ইমরান হালকা হেসে তাকে টেনে নিজের পাশে বসায়, চোখে দুষ্টু ঝিরিক। তুই যদি লজ্জা না পাস, আমি শুধু শাড়ি কেন, সবই পরিয়ে দেব। নূর হাঁসফাঁস করে ওঠে, এই লোকটা ভালো কথা বলতে জানে না নাকি? সবসময় উল্টো পাল্টো কথা। তবু তার ঠোঁটের কোণে লুকানো হাসি বিরক্ত যতটা, তার চেয়ে বেশি লাজ। মুখ ঘুরিয়ে বলে, দরকার নেই, আমি নিজেই পরে নেব। সে তাড়াতাড়ি উঠে আলমারির দিকে হাঁটে, পেছন থেকে ইমরানের দৃষ্টি যেন তার পিঠে গিয়ে লাগে। হাত বাড়িয়ে আলমারি দরজা খুলে ভেতর থেকে গুছিয়ে রাখা একটা ব্ল্যাক শাড়ি, ম্যাচিং ব্লাউজ, পেটিকোট, ছোট কানের দুল, কাচের চুড়ি, হার, হাত কাঁপতে থাকে তার। পেছন থেকে ইমরান গম্ভীর গলায় ভেসে আসে, আগের চেয়ে নিচু ভারী। 10 মিনিটের মধ্যে ব্লাউজ আর পেটিকোট পরে আমার সামনে আসবেন, নয়তো আপনাকে কিভাবে আদর করবো সেটা আপনার কল্পনার বাহিরে ম্যাডাম। ইমরান ঠান্ডা নিচু স্বরের হুমকিটা নূরের বুকের ভেতরটা কাঁপন তুলে দেয়, যেন কথাগুলো শব্দ নয়, বরফের মতো ছুটে গেল তার ত্বক। সে তাড়াতাড়ি করে ব্লাউজ, শাড়ি আর পেটিকোট তুলে নেয়, বুকের সাথে চেপে ধরে প্রায় দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। দরজার ওপাশে দাঁড়িয়ে এক মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করে শ্বাস নেয় নূর। আয়নায় নিজের লাল হয়ে থাকা মুখটা দেখে আরও লজ্জা পায়। বাহিরে ইমরান আছে, এই ভাবনাটাই তার বুকের ধুকপুকানি আরও বাড়িয়ে দেয়। এদিকে ঘরে বিছানার ধারে বসে পিঠ দেয়ালে ঠেকানো, চোখ স্থির ওয়াশরুমের দরজার দিকে। তার ভঙ্গিতে অদ্ভুত ধৈর্য, তারা নেই কিন্তু অপেক্ষার ভেতর তীব্র টান। মাঝে মাঝে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, যেন সময়টাকে উপভোগ করছে। অনেকটা সময় কেটে যায়, ভেতর থেকে কোনো শব্দ আসে না। ইমরান অবশেষে গলা উঁচু করে বলে, আপনার টাইম কিন্তু শেষ ম্যাডাম, আপনি না এলে কিন্তু আমি চলে আসবো। কথার ভেতরে হালকা হাসি মিশে থাকে, কিন্তু তার ভেতরের ইঙ্গিত নূরের শরীর দিয়ে কাঁপন তুলে দেয়। ধীরে ধীরে দরজা খুলে নূরের মাথা নিচু করে বেরিয়ে আসে, কাপড়টা শরীরের চারপাশে পেঁচানো, দুহাত দিয়ে সামনের অংশ আঁকড়ে ধরে রেখেছে। এই মানুষটার সামনে সে নতুন না, তবু আজ তার মনে হচ্ছে যেন সে একদম নতুন করে ধরা পড়েছে। গাল লাল, চোখ নিচু, ঠোঁট ছোট ছোট, ইমরান শ্বাস ছোট ছোট। ইমরান কোনো কথা না বলে শুধু তাকিয়ে থাকে, সেই দৃষ্টিতে তারা নিয়ে আছে ধীরে ধীরে উপভোগ করার ইচ্ছা। শুকনো ঢোক গিলে ডান হাতের আঙুল নেড়ে কাছে আসার ইশারা করে। নূরের পা যেন নিজের ইচ্ছেতেই চলে না, তবুও সে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। প্রতিটি পদক্ষেপ তার হৃৎপিণ্ড আরও জোরে ধকধক করতে থাকে। ইমরান উঠে দাঁড়ায়, নূরের হাত থেকে শাড়িটা আলতো করে নেয়। আঙুলের ছোঁয়ায় সঙ্গে সঙ্গে নূর কেঁপে ওঠে। ছোঁয়াটা শক্ত না, তবু ভেতরে পর্যন্ত কেমন শিশির করে ওঠে। শাড়ির এক কোণা ধরে ইমরান ধীরে ধীরে নূরের কোমরে গুঁজে দেয়। তার আঙুলের স্পর্শ নরম, হাতের শক্ত চাপ, সব মিলিয়ে নূরের শ্বাস আটকে আসে। তারপর সে ধীরে ধীরে শাড়িটা পেঁচাতে থাকে, কাপড় শরীর ঘিরে জড়িয়ে যায়, আর প্রতিটি ত্বকের সঙ্গে নূরের ভেতরে কাপড় যেন আরও স্পষ্ট হয়। আঁচলটা তুলে ইমরান আলতো করে নূরের কাঁধে ছাড়িয়ে দেয়। কুচিটা ঠিক করতে করতে সে চোখ হঠাৎ থমকে যায় নূরের উদরের ছোট্ট তিলটার ওপর। এক মুহূর্তের জন্য তার সবকিছু স্থির হয়ে যায়, গলা শুকিয়ে আসে, চোখ দুটো দুষ্টু গম্ভীর এক চাহনি জ্বলে ওঠে। মনে হয় সে এখনই সীমা পেরিয়ে যাবে, কিন্তু সে নিজেকে সামলায়। আজ সে তাড়াহুড়ো করবে না, আজ সে তাকে সাজাবে নিজের হাতে, নিজের মতো করে। এবার কুচিগুলো ঠিক করার পালা। ইমরান নিজের দিকে হাত বাড়াতেই নূর তড়িঘড়ি করে বলে ওঠে, এটা আমি করি। কণ্ঠে স্পষ্ট লজ্জা, হাত কাঁপছে। ইমরান হালকা হেসে যেন কিছুই শোনেনি এমন ভঙ্গিতে নিজের মতো কুচিগুলো গুঁজে দেয়। তার আঙুলগুলো ছোঁয়ায় নূরের আবার কেঁপে ওঠে, চোখ বন্ধ হয়ে যায় নিজের অজান্তেই। সে অস্থির হয়ে ইমরানের কবজি শক্ত করে ধরে ফেলে, যেন ভরসা না পেয়ে
পড়ে যাবে। ইমরান একটু ঝুঁকে আসে তার মুখে, নূরের খুব কাছে গরম নিঃশ্বাস গালে লাগে। নিচেও ভারী স্বরে বলে, বলছি কি বউ, আমি যদি তোকে পরে কোনো দিন সাজাই, তুই কি রাগ করবি? আসলে আমার এখন খুব ইচ্ছে করছে তোকে একটু বেপরাভাবে ছুঁয়ে দিতে। চলবে? তুই আমার মরণ। তানিয়া খাতুন, পর্ব 44। নূরকে শাড়ি পরিয়ে দিয়েছে ইমরান। শাড়িটা একদম পারফেক্ট হয়নি, কোথাও ভাঁজ একটু বেঁকে গেছে, আঁচলটা একপাশে বেশি লম্বা হয়ে ঝুলে আছে। তবুও কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে তাকে। হাতে কালো কাচের চুড়ি নড়লেই শব্দ উঠছে, কানে কালো পাথরের দুল, গলায় মিলিয়েছে একটি হার। ফর্সা গলায় ওপর কালো পাথরের ছিলিকটা চোখে পড়ে যায় সবার আগে। চুলগুলো একপাশে খোলা করে রাখা, পুরো আঁচড়ানো না, হালকা এলোমেলো। ঠোঁটে শুধু অল্প করে লিপস্টিক দেওয়া, তাতেই নূরকে অসম্ভব সুন্দর লাগছে। এমন সুন্দর যে তাকিয়ে থাকলে চোখ সরাতেই ইচ্ছে করে না। ইমরান সেই কখন থেকে নূরকে আয়নার সামনে দাঁড় করিয়ে রেখেছে, নিজে একটু পেছনে দাঁড়িয়ে, কিন্তু তার চোখ একদম স্থির, শুধু নূরের দিকেই। সে কথা বলছে না, নড়ছেও না, শুধু তাকিয়ে আছে। আয়নায় নূর নিজের চেহারা না ইমরানের দৃষ্টি দেখছে, আর সেই দৃষ্টি এমন যেন প্রথমবার দেখছে তাকে। নূর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সে একবার আয়নায় তাকায়, একবার মুখ ঘুরিয়ে নেয়, আবার আঁচল ঠিক করে, আবার চুরি নাড়ায়। শুধু নিজেকে সামলানোর জন্য কিছু একটা করছে। তারপর আর থাকতে না পেরে মুখ কুঁচকে বলে ওঠে, এভাবে কেউ তাকিয়ে থাকে নাকি? একদম অসম্ভব লোকের মতো লাগছে। কথাটা রাগ করে বলল, ও গলায় কাঁপুনি, চোখ নিচের দিকে। ইমরান ধীরে ধীরে এক পা এগিয়ে এলো, তার চোখে হাসি, কিন্তু গলার নরম ভারী সুর। অসভ্য হলে তো আরো খারাপ কিছু করতাম, আমি তো শুধু দেখছি, তাই না? নূরের গাল আরো লাল হয়ে ওঠে। সে ফিসফিস করে বলে, দেখারও একটা নিয়ম আছে। ইমরান আয়নার দিকে তাকিয়ে উত্তর দিল, নিয়ম জানি না, কিন্তু এত সুন্দর কিছু সামনে দাঁড়িয়ে থাকলে চোখ নামানোটা খুব কঠিন। নূর এবার পুরো ঘুরে তার দিকে তাকালো, চোখে লজ্জা, মুখে বিরক্তি সাজানো। হালকা করে তার বুকে ধাক্কা দিল, থামবেন? এত কথা বলেন কেমনে? ইমরান ধাক্কায় লড়লই না, বরং আলতো করে নূরের হাত দুটো ধরে ফেললো। তার চোখ এবার আরো গম্ভীর। তখন আমাকে আটকেছিলে, এখনো কি আটকাবে? তোমার গিফট নেবে না? নূর লাজুক হাসে, দুই হাত দিয়ে মুখ ঢাকে, তারপর আস্তে করে মাথা নাড়ে, হ্যাঁ সূচক ইশারা। তার চোখে লজ্জা আছে, কিন্তু অস্বীকার নেই। নূরের সেই চুপচাপ সম্মতি পেয়ে ইমরান আরেকটু কাছে আসে, তার মুখটা নূরের গালের উপরে এনে নরম গলায় বলে, কিন্তু আমি আজ অন্যরকম আদর চাই। নূর অবাক হয়ে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়। কিরকম? ইমরান আলতো করে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, চোখ নিচে রেখে ধীর গলায় বলে, আজ আদরটা আমি নয়, শুরু তুমি করবে। তারপর ফিসফিস করে বলে, প্লিজ বউ, আজকের দিনের জন্য তোমার লজ্জাটা একটু ভুলে যাও। ইমরানের কাতো গলায় আবদারটা শুনে নূরের বুকের ভেতরটা কেমন নরম হয়ে যায়। এই আবদারটা তার কাছে অদ্ভুত মিষ্টি লাগে। এই আবদারটা সে ফেলতে পারবে না। হঠাৎ করেই ইমরানকে অবাক করে দিয়ে নূর উঁচু হয়ে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। প্রথমে খুব হালকা কাঁপা, তারপর একটু সাহস নিয়ে আবার নূর পা উঁচু করে দাঁড়ায়, নিজেই নিজের কাজ সামলাতে চায়, কিন্তু ইমরান লম্বা হয়, ঠিকমতো পৌঁছানো কঠিন হয়ে যায়। নূরের অসুবিধা বুঝে ইমরান তার কোমর আলতো করে চেপে ধরে আরেকটু উপরে তুলে নেয়। এবার তাদের দূরত্ব একদমই নেই। নূরের আঙুলগুলো উঠে আসে ইমরানের চুলের ভাঁজে। নূর চুলের ভেতর আঙুল ঢুকিয়ে সে শক্ত করে নিজের ভর দিচ্ছে, ধরে রাখে যেন নিজের ভর দিচ্ছে। তার লজ্জা ধীরে ধীরে গলে যাচ্ছে, জায়গা নিচ্ছে সাহস। ইমরানও আর স্থির থাকে না, সে নরমভাবে সাড়া দেয়। দুজনে একে অপরকে খুব কাছে নিঃশ্বাস মিশে যাচ্ছে। নূরের হাত দুটো ধীরে ধীরে নেমে আসে ইমরানের বুকে, শার্টের কাপড় মুঠো করে ধরে, তারপর কাপা আঙুলে একে একে বোতাম খুলতে শুরু করে।
ইমরান সত্যি অবাক হয়ে যায়, এত লাজুক মেয়েটার ভেতরে এতটা সাহস লুকানো ছিল। সে যে নতুন করে দেখছে তাকে। ইমরান ধীরে ধীরে নিজের শার্ট খুলে ফেলে, যেন মুহূর্তটা আরও কাছে টেনে নিতে চায়। নুরির আদরে সে ক্রমেই যেন নিজেকে সামলাতে পারছিল না। তার চোখে ছোঁয়ায় নিঃশ্বাসে এক মুহূর্তে মায়া লেগেছিল। সে নুরির আঁচলটা আলতো করে সরিয়ে দিল, যেন কোনো মূল্যবান জিনিস স্পর্শ করছে সাবধানে। তারপর মুখটা নুরের গলার কাছে নামিয়ে আনলো, যেখানে তার উষ্ণ নিঃশ্বাস লাগতেই নূর হালকা কেঁপে উঠল। ইমরান ছোট ছোট চুমুতে ডুবিয়ে দিল সেই কোমল জায়গাটা, ধীরে আদরে আবেগে ভেজা স্পর্শে। সময় যেন থমকে গেল, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ মিলেমিশে এক হয়ে রইল। একটু পর সে মুখ তুলে নূরের দিকে তাকালো। নূর দ্রুত শ্বাস নিচ্ছে, তার বুক স্পষ্টভাবে ওঠানামা করছে। চোখ শুধু আধ বোঝা লম্বা লজ্জা, অনুভূতি আর ভালোবাসা মিশে আছে সেখানে। নূরও আর নিজেকে আটকাতে পারল না। সে ইমরানের বুকে মুখ লুকিয়ে বারবার চুমু এঁকে দিতে লাগলো, যেন নিজের সব কথা সেই ছোঁয়ার মাঝেই বলে দিচ্ছে। ইমরান মৃদু হেসে চোখ বন্ধ করে নিল। নূরের খোলা চুলের ভেতর আঙুল চালিয়ে দেয়, যেন সেই নরম চুলের স্পর্শে সে কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে যেতে চাইছে। ঘরের ভেতর হালকা নিঃশ্বাসের শব্দ মিলেমিশে এক অদ্ভুত নীরবতা। তার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে বাড়তে থাকে, আর সেই টানেই যেন নূরকে নিজের কাছে আরও টেনে আনে। তার চোখে তখন একরাশ দহন, একরাশ অদম্য আকাঙ্ক্ষা। নূর প্রথমে থমকে যায়, কিন্তু ইমরানের সেই দৃষ্টি, সেই গভীর টান তাকে দুর্বল করে ফেলে। তবুও হঠাৎ করেই সে সাহস জোগাড় করে ইমরানকে ঠেলে বিছানায় ফেলে দেয়। ঘটনাটা এত দ্রুত ঘটে যে ইমরান কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে শক্ত হয়ে থাকে। তারপর ধীরে ধীরে চোখ তুলে নূরের দিকে তাকায়। তার সেই নেশাভরা গভীর চাহনি ঘরের বাতাসকেও ভারী করে তোলে। নূরের বুকের ভেতর থকথক করে নিজেই শুনতে পাচ্ছে সে। লজ্জা, সংকোচ, অচেনা অনুভূতি কেউ একসাথে এসে তাকে কাঁপিয়ে দেয়। তবু সে দৃষ্টি সরাতে পারল না। মুহূর্তেই এমন একটা টান টান আবেগে আটকে যায়, যেখানে কথা অপ্রয়োজনীয়, শুধু চোখের ভাষায় সব বলে দেয়। ধীরে ধীরে নূরের নিজের শেষ দ্বিধাটুকু সরিয়ে ফেলল শরীর থেকে, যেন এই মুহূর্তে সামনে আর কোনো আড়াল টেকে না। ইমরান শুকনো ঢোকিলে ঠোঁটটা ভিজিয়ে নেয়, জিভ দিয়ে ভিজিয়ে নেয়। তার দৃষ্টি ধীরে ধীরে নূরের দিকে স্থির হয়। মেয়েলি শরীরে প্রতিটা ভাঁজ, প্রতিটা নরম রেখা তার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। সেই দৃষ্টিতে ছিল হালকা আকাঙ্ক্ষা, মুগ্ধতা আর এক অদ্ভুত গম্ভীর টান, যা নূরকে স্পষ্ট অনুভব করতে পারে। চোখের হালকা ইশারায় ইমরান নূরকে কাছে ডাকে। কথা বলে না, তবু সেই চাহনিতে আমন্ত্রণ ছিল। নূরের বুকের ভেতর ধুপধুপ শব্দ বাড়তে থাকে। কয়েক পা এগিয়ে আসতেই ইমরান আরও ধৈর্য রাখতে পারে না। তার হাত বাড়িয়ে নূরকে কাছে টেনে নেয়, ধীরে ধীরে দৃঢ়ভাবে বিছানায় শুইয়ে দেয়। নূর অবাক শ্বাস ফেলে তাকিয়ে থাকে তার দিকে। ইমরান ঝুঁকে নূরের পায়ে আলতো করে চুমু এঁকে দেয়। সেই স্পর্শে নূরের শরীর বিদ্যুৎ খেলে যায়। শিহরণ নেমে যায় মাথা থেকে পায়ের তালা পর্যন্ত। তার আঙুলগুলো অনিচ্ছা সত্ত্বেও চাদর আঁকড়ে ধরে। তারপর আর নিজেকে সামলাতে না পেরে নূর উঠে আসে, দুহাতে ইমরানের মুখ ছুঁয়ে তাকে নিজের কাছে টেনে আনে। ধীরে কাঁপা কাঁপা নিঃশ্বাসে সে ইমরানের ঠোঁট নিজের ঠোঁটে মিলিয়ে দেয়। আবার ইমরানকে বিছানায় ফেলে দিয়ে নূর নিজেই তার উপরে উঠে বসে। মুহূর্তটা এত হঠাৎ বদলে যায়, যেন দুজনকেই কয়েক সেকেন্ড ভারী শ্বাস নিতে থাকে। ইমরানের হাত ধীরে ধীরে নূরের সর্বাঙ্গে ঘুরে বেড়াতে থাকে, যেন স্পর্শের ভেতর দিয়ে তাকে অনুভব করতে চাইছে। তার মুখ নেমে আসে নূরের বক্ষ বিভাজনের কাছে। উষ্ণ নিঃশ্বাসে নূরের শরীর কেঁপে ওঠে। নূর ইতস্তত করে শরীরটা টান টান করে হয়ে যায় ইমরানের সেই মাথার করা স্পর্শে। লজ্জা আর অজানা শিহরণে মিশে তার ভেতরটা নরম হয়ে আসে। তবু সে পুরোপুরি সরে যায় না, বরং সেই স্পর্শের মাঝেই ধীরে ধীরে গলে যেতে থাকে। ইমরানের কাতর গলায় ফিসফিস করে বলে, আমার ওপর বসো বউ। সেই কণ্ঠে ছিল অনুরোধ, আকুলতা আর গম্ভীর টান। নূর এক মুহূর্তে চোখ বন্ধ করে যেন নিজের ভেতরেই সব দ্বিধার সাথে শেষবারের মতো লড়াই করছে। তারপর ধীরে ধীরে ইমরানের উপর ভর দিয়ে বসে পড়ে। তার গাল লাল হয়ে ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। ইমরানের কথা মতো সে নিজের লজ্জা ভুলে যায়, আর সেই মুহূর্তে শুধু দুজনের কাছাকাছি থাকা, একে অপরকে অনুভব করা, এই চাওয়াটাই বড় হয়ে দাঁড়ায়। ঘরের নীরবতা তাদের মিলিত নিঃশ্বাসে ভরে ইমরানের চোখ বন্ধ হয়ে নেয়। দু হাতে শক্ত করে নূরের কোমর আঁকড়ে ধরেছে। আঙুলের চাপেই বোঝা যায় তার ভেতরের অস্থিরতা। তবু
খুব কাছে ঝুঁকে নরম গলায় কাপা গলায় ফিসফিস করে বলে, পুশ এ লিটল হার্ডার। কথাগুলো যেন নিঃশ্বাসের সাথেই মিশে নূরের কানে লাগে। সময় ধীরে ধীরে গড়াতে থাকে, মুহূর্তটা লম্বা হয়ে যায়, ভারী হয়ে ওঠে। নূরের নিঃশ্বাস দ্রুত হয়ে আসে, বুক ওঠানামা করতে থাকে ছন্দ হারিয়ে। সে হাঁপিয়ে ওঠে। নূর তবুও ইমরানের হাতের শক্ত ধরা আর তার তীব্র উপস্থিতি তাকে সরতে দেয় না। ইমরান যেন নিজের ভেতরের সব সংযম হারিয়ে ফেলেছে। চোখে এক বন্য তীব্রতা, নিঃশ্বাস গরম আর অস্থির। হঠাৎই সে নূরের অবস্থা টের পেয়ে তাকে ধীরে ধীরে দৃঢ়ভঙ্গিতে বিছানায় শুয়ে দেয়। তারপর নিজের ভর তার উপরে ছেড়ে দেয়, এমনভাবে যেন তাকে ছেড়ে দিলে সবকিছু ভেঙে পড়বে। দুজনের শরীরে উষ্ণতায় মিশে যায়, দূরত্ব বলতে আর কিচ্ছু থাকে না। বিছানার চাদর এলোমেলো হয়ে যায়, অজান্তেই বালিশ সরে পড়ে যায়। বাতাসের দরজায় ঘরের বাতাস ঘন হয়ে ওঠে দুজনের দ্রুত জড়ানো নিঃশ্বাসে। সেই শব্দগুলো তাদের নিজেদের কাছেই অজানা লাগে, গম্ভীর কাপা নিয়ন্ত্রণহীন, যেন তারা দুজনেই নিজেদের এক নতুন রূপের সাথে পরিচিত হচ্ছে। সেখানে কথা নেই, শুধু অনুভূতির ঢেউ একের পর এক এসে ভাসিয়ে নিয়ে যায় দুজনকে। নূর কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলে, প্লিজ, আর পারছি না, থামো। এই কণ্ঠে অসহায়তা, ক্লান্তি আর চাপা যন্ত্রণা মিশেছিল। হাত দুটো দুর্বলভাবে ইমরানের কাঁধে ঠেকানো, যেন থামাতে চায়, আবার শক্তিও পাচ্ছে না। ইমরান থামে না, সঙ্গে সঙ্গে একটু ঝুঁকে ভারী নিঃশ্বাসে বলে, আরেকবার বল, কি বললি? তার চোখে তখনও উত্তেজনার ঘোর, কিন্তু নূরের কাপা মুখটা ধীরে ধীরে তার দৃষ্টি ভেদ করে ঢুকে যায়। নূর চোখ বন্ধ করে প্রায় জোরে কেঁদে ফেলে, আর পারছি না, থামো প্লিজ। কথাগুলো এবার স্পষ্ট, অনুনয়ে ভরা। মুহূর্তে বদলে যায় ইমরানের ভেতরকার তীব্রতা, হঠাৎ নরম হয়ে আসে। সে ঝুঁকিয়ে নূরের কপালে আলতো করে চুমু খায়, যেন দেরিতে হলেও বাস্তবে ফিরেছে সে। নিচু অনুতপ্ত গলায় বলে, এভাবে তোর মুখে তুমি শুনতে অনেক ভালো লাগে জান। খুব খারাপ লাগছে? সরি জান, আজ কন্ট্রোলেস হয়ে গেছিলাম, কিচ্ছু নেই, পরে ওষুধ খেয়ে নিস। তার কণ্ঠে এবার আদর আছে, অপরাধ বোধ আছে, আর আছে চুপচাপ যত্ন মেশানো সুর, যেন মুহূর্তেই ঝড়ের পর হঠাৎ নেমে এসেছে ভারী নিস্তব্ধতা। চলবে, তুই আমার মরণ। তানিয়া খাতুন, পর্ব 45। অতিরিক্ত রোমান্টিকতা অ্যালার্ট। যাদের অতিরিক্ত রোমান্টিক গল্প পছন্দ, গল্পটি শুধুমাত্র তাদের জন্য। দেখতে দেখতে সময় কেটে গেছে, কেমন যেন কেটে গেছে স্মৃতা নিজেও বুঝতে পারেনি। কাল কলেজের পরীক্ষা, রাত 9টা বাজছে। নিজের রুমে বিছানায় উপরে বই, খাতা, নোট, সাজেশন সব ছড়ানো। দেখে মনে হচ্ছে যেন সারা বছরের পড়া আজ রাতেই শেষ করবে। চুল এলোমেলো করে খোপা করা, চোখের নিচে হালকা ক্লান্তি, তবু পাতা উল্টে যাচ্ছে থামাহীন। পাশে ফোনটা উল্টে রাখা, সুইচ অফ, ইচ্ছে করেই বন্ধ করে রেখেছে। না হলে ইমরান ফোন করলেই শুরু করবে গল্প, হাসি মজা, আর পড়া হবে না। বিয়ের পর প্রথম 1-2 দিন স্মৃতা ইরফানের বাসায় ছিল। তারপর দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে আলাদা থাকবে কিছুদিন। কারণ একটাই, স্মৃতা এখানে থাকলে পড়াশোনা কিছুতেই হবে না। সারাদিন গল্প, আদর, ঘুরোঘুরি, বই খোলাই হবে না। ইরফান সব বুঝে, তাই জোর করেনি। ঠিক হয়েছে, পরীক্ষা শেষ করলেই স্মৃতা শ্বশুরবাড়ি ফিরে যাবে। এদিকে ইরফান দাঁড়িয়ে আছে স্মৃতার বাড়ির সামনে, মুখে হালকা চিন্তার ছাপ। অনেকবার ফোন করেছে, কিন্তু সে সুইচ অফ। মেসেজ দিয়েছে, কোনো রিপ্লাই নেই। শেষে আর থাকতে না পেরে সে সরাসরি চলে এসেছে। সে আস্তে করে কলিং বেল চাপল। কিছুক্ষণ পর দরজা খুলল স্মৃতার আম্মু। এত রাতের সামনে ইরফানকে দেখে সে অবাক হয়ে গেলেন। আরে বাবা, এই সময়? ইরফান একটু লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, আসলে আম্মু, কাল তো আমাদের পরীক্ষা, ফোনে পাচ্ছিলাম না, ভাবলাম একটু এসে একসাথে পড়াশোনা করি। কথাগুলো বলার সময় তার গলা সত্যি দুশ্চিন্তা ছিল। স্মৃতার আম্মু মায়া ভরা হাসি দিলেন। ও সারাদিন ধরে বই নিয়েই বসে আছে। এসো বাবা, ভেতরে আসো, খেয়েছো কিছু? ইরফান হালকা মাথা নাড়ল। আসলে তাড়াহুড়ো সে কিছুই খায়নি। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি। মেয়েটাও কিছু খায়নি, দুজনে একসাথে খেয়ে নিও। তারপর সে আস্তে করে স্মৃতার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা পুরো বন্ধ না, হালকা ফাঁকা।
ভেতরের আলোয় স্পৃতার বুকের উপর বই ঝুঁকে আছে। স্পৃতা বইয়ের উপর ঝুঁকে আছে। ইমরান দরজায় হালকা টোকা দেয়। আম্মু প্লিজ, এখন না, আর একটা চ্যাপ্টার শেষ করি তারপর। তাহলে আমি চলে যাই? কণ্ঠ শুনেই মাথা তুলে তাকায় ইরফান। চোখ গাল গোল হয়ে যায় ওর। ইরফান দরজা ঠেলে ভেতরে ঢুকলো। চারদিকে ছড়ানো বই দেখে শীষ দিয়ে বলল, উফ, এটা পড়ার রুম না যুদ্ধক্ষেত্র। তুই এখানে কেন? ফোন অফ ছিল, দেখিসনি? দেখেছি বলেই তো এসেছি। ধরছিস না, রিপ্লাই দিচ্ছিস না। আমি ভাবলাম তুই অসুস্থ নাকি। আমি পড়ছিলাম। তোর সাথে কথা বলতে শুরু করলে রাত শেষ হয়ে যাবে, সিলেবাস শেষ হয় না। ঠিক আছে ম্যাডাম, আজ আমি চুপচাপ বসে থাকবো। তুই পড়, আমি শুনি। তুই শুনে কি করবি? ভুল বললে ধরবো। আমারও রিভাইজ হয়ে যাবে। স্মৃতা হেসে ফেললো চুপি চুপি। ঠিক তখনই আম্মু ট্রে নিয়ে ঢুকলো। ভাত, ডাল, ডিম ভাজি আর আলু ভর্তা। আগে খাও, খালি পেটে পড়লে মাথা কাজ করবে না। খাইনি, ভুলেই গেছিলাম, স্মৃতা লজ্জা পেয়ে বলে। দেখলেন, আমি না এলে না খেয়েই ঘুমিয়ে যেত। আম্মু মুচকি এসে বেরিয়ে গেল। ঘরে এখন নরম নীরবতা। বয়ে দূরে কুকুর ডাকছে, মাঝে মাঝে গাড়ির শব্দ। ইমরান প্লেট এগিয়ে দিয়ে বলে, চল আগে খা, এরপর আমি তোকে প্রশ্ন করব। এক্সাম শেষ হলে আমি আর এখানে থাকবো না, তোর কাছে চলে যাব। ইমরান থেমে ওর দিকে তাকালো, চোখে মায়া। আমি তো প্রতিদিনই চাই তুই আমার পাশে থাক, কিন্তু তোর পড়াশোনা আগে, তাই ভালো রেজাল্ট করলে আমার গর্ব হবে। স্মিতা চোখ ভরে ওঠে। সে দ্রুত মুখ নিচু করে খেতে লাগলো। ইরফান মজা করে বলে, হেই, কান্না একদম না, কাল পরীক্ষা, প্রশ্নপত্র ভিজে যাবে। ইমরান নাক টেনে হেসে ফেলে, চুপ, পড়া ধর। এরপর সত্যি দুজন পাশাপাশি বসে, একজন পড়ছে আর একজন শুনছে। মাঝে মাঝে প্রশ্ন করছে, মাঝে মাঝে খাবার তুলে দিচ্ছে। নীরব নওশাদ মহল। ঘরের ভেতর অদ্ভুত এক স্থিরতা। নূর চেয়ার টেনে টেবিলের সামনেই বসে আছে। তার চোখ দুটো বাইরে বইয়ের পাতায় গেঁথে আছে, যেন পৃথিবীতে এক মুহূর্তে আর কিছুই নেই। টেবিল জুড়ে ছড়িয়ে আছে বই, খাতা আর নোট, এলোমেলো, অথচ তার নিজের কাছে খুব জরুরি এক জগৎ। সারাদিন সে এই ঘরে থেকে বের হয়নি বললেই চলে। সকালে আলো থেকে বিকেলের ক্লান্ত রোদ সব কিছু কেটে গেছে পড়ার চাপে। কাল তার পরীক্ষা। মাথার ভেতর শুধু সূত্র, সংজ্ঞা আর লম্বা লম্বা উত্তরই ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা হাত এসে আলতো করে তার খোলা বইটা বন্ধ করে দিল। নূর বিরক্ত হয়ে কপাল কুঁচকে পেছনে তাকাতেই থমকে গেল। ইমরান দাঁড়িয়ে আছে, হাতে একটা প্লেট, রুটি, সবজি আর এক গ্লাস দুধ। নূর ঠোঁট ফুলিয়ে বলল, আমার খিদে নেই, আপনি খান। ইমরান যেন কিছুই শোনেনি এমন ভান করলো। শান্তভাবে টেবিলের উপর বই খাতা সাজিয়ে পাশে রাখলো। তারপর এক টানে নূরের হাত ধরে তাকে বিছানায় বসালো। এক্সামের আগের দিন শুধু রিভিশন দিতে হয়। নতুন করে গাদাগাদি করে পড়লে যা পড়েছ সেটাও ভুলে যাবে। সব ভুলে যাচ্ছি বলেই তো পড়ছি, কিছুই মাথায় থাকছে না। তার কণ্ঠে হতাশা মিশে আছে। ইমরান রুটির এক টুকরো ছিঁড়ে সবজি দিয়ে মাখিয়ে নূরের সামনে ধরল। রিল্যাক্স, আগে খাও, তারপর শান্তিতে ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। নূর আর না করলো না। এতক্ষণ পড়া যাবে সে বুঝতেই পারেনি তার কতটা খিদে পেয়েছে। চুপচাপ খেতে শুরু করলো। সত্যি যেন প্লেটের ভিতর পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। ইমরান ফ্রুকুচকে তাকিয়ে আছে। কেমন বউ তুমি? স্বামী না খেয়ে আছে, খাওয়াচ্ছে, একবার জিজ্ঞাসা করলে না? নূর হকচকিয়ে থেমে যায়। তার লজ্জা পেয়ে হেসে ফেলে। ও সরি, ভুলে গেছিলাম, আপনি খান, অনেক আছে। আমি আর পারবো না, দুধটাও আপনি খান। এটা তোমার জন্য, গরম দুধ খেলে ভালো ঘুম হয়। চলো শেষ করো। আমি দুধ খাই না, আপনি খান। খাঁটি দুধ খাওয়ার পর থেকে আর দোকানে দুধ খাই না আমি। খাঁটি দুধ কোথায় পান আপনি? ইমরান চোখ টিপে ইশারা করতে নূর বুঝে গেল সে কি বলতে চাইছে। ইমরান চোখ টিপে ইশারা করতেই নূর বুঝে গেল সে কি বলতে চাইছে। এক কান দিয়ে যেন গরম ধোয়া বেরোচ্ছে। তার সঙ্গে সঙ্গে ইমরান চুলের মুঠি ধরে দিল টান। ইমরান হেসে উঠল, আচ্ছা মেরো না, দুধটা খাও।
না হলে কিন্তু সারা রাত আদর করব। সকালে এক্সাম দিতে না পারলে কিন্তু আমার দোষ নেই। তার গলায় ছিল মজা, কিন্তু নূরের বুকের ভিতর হালকা কাঁপন উঠছে। এই লোকটাকে সে খুব ভালো করেই চেনে। কাল সকালে উঠতে না পারলে সত্যিই সর্বনাশ। তাই ভদ্র মেয়ের মতো নাক মুখ কুচকে দুধটা শেষ করে ফেললো। ইমরান সন্তুষ্ট মুখে দুধ গ্লাস সরিয়ে টেবিলে রাখলো, হাত ধুয়ে এসে বিছানায় শুলো। তারপর নূরকে আলতো করে নিজের বুকের ওপর টেনে নিল, দুজনের উপর কোমলটা টেনে দিল। নূরের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, চোখটা বন্ধ করো, কোনো চিন্তা নেই, খারাপ হলে আবার পরীক্ষা দেবে, আমি তো আছি তোমার পাশে। এই কথাগুলো নূরের ভেতরে সব দুশ্চিন্তা ধুয়ে দিল। তার চোখে ধীরে ধীরে বুঝে এলো ইমরানের বুকের ওঠানামা, হাতের স্পর্শ, সব মিলিয়ে এক অদ্ভুত নিরাপত্তা। মনে হলো পৃথিবীর যত কঠিনই হোক, এই মানুষটা পাশে থাকলে সব পারবে। আর সেই নিশ্চিন্ত বিশ্বাস নিয়েই নূর শান্তি ভরে ঘুমে তলিয়ে গেল। ইসলাম মঞ্জিল, ভোর 4টে বাজছে। বাড়ির ভেতরে এখনও গভীর নীরবতা, চারপাশে এমন শান্ত যেন পুরো দুনিয়াটাই এখনও ঘুমিয়ে আছে। আদিল ঘুমের ঘরে হাত বাড়িয়ে পাশে সাইমাকে খুঁজলো, কিন্তু হাত গিয়ে পড়লো খালি জায়গায়। এত ভোরে মেয়েটা গেল কোথায়, মনে মনে ভাবলো সে। বিছানা থেকে উঠে বসতে তার চোখ গেল বারান্দার দিকে। হালকা নীলচে ভোরের আলোয় দেখা গেল সাইমা দাঁড়িয়ে আছে রেলিং ধরে, দূরের গাছগুলোর দিকে স্থির চোখে তাকিয়ে আছে, যেন গভীর কোনো চিন্তায় ডুবে আছে। আদিল ধীরে ধীরে উঠে তার দিকে এগিয়ে এলো, পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরতেই সাইমা চমকে উঠল, কিন্তু পরের মুহূর্তে স্পর্শটা চিনে ফেললো। তাই কিছু না বলে দূরে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। এক্সাম নিয়ে টেনশন হচ্ছে? তাহলে আমার বউটা এত ভোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছে? সাইমা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, চোখ দুটো একটু ফ্যাকাশে, মুখে অদ্ভুত দ্বিধা। আমার না কেমন যেন লাগছে। কেমন লাগছে? কয়েকদিন ধরে খুব বমি বমি পাচ্ছে, মাথা ঘুরছে, তাই ভাবছি। আদিল প্রথমে স্বাভাবিক গলায় বলল, ও এগুলো তো নর্মাল। কথা বলতে বলতেই হঠাৎ থেমে গেল সে। তার চোখ বড় বড় হয়ে গেল। দাঁড়াও, তুমি কি বলতে চাইছো? সত্যি মানে মানে তুমি কোনোভাবে? সাইমার ঠোঁট কামড়ে বলল, আমি শিওর না, টেস্ট করতে হবে। আদিলের মুখে ধীরে ধীরে এক চওড়া হাসি ছড়িয়ে পড়ল। সে দু হাতে সাইমার মুখটা আলতো করে ধরলো, নাক টেনে বলল, ভয় পাচ্ছ কেন পাগলি? কাল তোমার এক্সাম শেষ হোক, তারপর আমরা ডাক্তারের কাছে যাব, ঠিক আছে? সাইমার চোখে এখনো দুশ্চিন্তা স্পষ্ট। যদি আমি সত্যি প্রেগনেন্ট হই, এখনো তো অনুষ্ঠানই হয়নি, লোকে কি বলবে? আদিল একদম দেরি না করে তাকে বুকে টেনে নিল, গলায় এক ফোঁটা দ্বিধা নেই। তুমি যদি প্রেগনেন্ট হও তাহলে সেটা খুব ভালো খবর, না হলেও ভালো, যাই হোক ভালোই হবে। আমার কোনো সমস্যা নেই, আমার বউটা আমার কাছে থাকলেই হলো, বুঝেছ? কে কি ভাবলো তাতে আমার মাথা ব্যথা নেই। তার কণ্ঠে এমন নিশ্চিন্ত ভরসা ছিল যেন পৃথিবীর কোনো ভয়ই আর ভয় না। তারপর সাইমার হাত ধরে বলল, চলো ভেতরে যাই, ভোরের হাওয়া লাগছে, ঠান্ডা লেগে যাবে। সাইমা চুপচাপ তার সঙ্গে ঘরের ভেতরে গেল, কিন্তু তার ভেতরের অস্থিরতা অনেকটাই গলে গেছে। আদিলের কথায় সে অনেকটাই চিন্তামুক্ত হয়েছে। ভেতরটা অদ্ভুত শান্ত লাগছে যেন। চলবে, তুই আমার মরণ। তানিয়া খাতুন, পর্ব 46। অতিরিক্ত রোমান্টিকতায় অ্যালার্ট, যাদের পছন্দ নয় তারা দূরে থাকুন। সকাল 8টা বাজে। জানালার ফাঁক দিয়ে রোদ নরম ঢুকে বিছানার চাদরের উপর সোনালি ছাপ ফেলছে। ইমরান আলতো করে নূরের মাথায় হাত রাখে, নূর উঠে পড়ো, আজ কিন্তু তোমার এক্সাম। নূর ঘুমের ঘোরে শুধু হুম বলে আবার বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ইমরান হেসে মাথা নাড়িয়ে বাথরুমে ঢুকে যায়। গোসল সেরে তোয়ালে পেঁচিয়ে যখন বের হয়, তখন তার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সে বিছানার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বিড়বিড় করে, মহারানী এখনো ঘুমড়াচ্ছে। নূরের এই বদভ্যাসটা সে ভালো করেই জানে। একবার মাথায় টেনশন নিয়ে ঘুমালে পৃথিবী উল্টে গেলেও তার ঘুম ভাঙবে না। ইমরান ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এসে ঝুঁকে পড়ে, নিজের ভেজা চুলে হাত দিয়ে ছাড়তেই কয়েক ফোঁটা ঠান্ডা পানি গিয়ে পড়ে নূরের গালে, চোখে মুখে। নূর ভ্রু কুচকে বিরক্ত গলায় বলে, উফ, কে? নূর চোখ মেলতে এসে থমকে যায়। এত কাছেই ইমরান তার দিকে ঝুঁকে আছে, ভেজা চুল, ভেজা শরীর, মুখে চেনা দুষ্ট হাসি। তার চোখ আটকে যায় ইমরানের বুকের উপর জমে থাকা পানির ফোঁটায়। বেগম সাহেবা, আপনার আজ পরীক্ষা আছে, উঠবেন নাকি আমি কোলে করে বাথরুমে দিয়ে আসবো?
নূরের আধো ঘুম ভাঙা মুখে লজ্জা আর মুগ্ধতা একসঙ্গে খেলা করে। অজান্তেই হাত বাড়িয়ে ইমরানের বুক ছুঁয়ে দেয় সে, যেন নিশ্চিন্ত হতে চাইছে মানুষটা সত্যি সামনে আছে কিনা। ইমরান মুচকি এসে তার হাতটা আলতো করে ধরে ফেলে। এই যে ম্যাডাম, সকাল সকাল রোমান্স মোড অন হয়ে গেছে দেখছি, কিন্তু এখন না, আগে এক্সাম দিয়ে আসো, তারপর রাতে দেখাবো কত আদর নিতে পারো। কথাটা বলেই সে চোখ টিপে দেয়। ইস, আপনি অনেক অসভ্য বলেই লজ্জায় মুখ লাল নিয়ে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। ইমরান হেসে ফেলে একা একাই মাথা নেড়ে বিছানাটা গুছিয়ে নেয়, বালিশ ঠিক করে চাদর টেনে সমান করে। আলমারি খুলে নূরের জন্য হালকা একটু সুন্দর ড্রেস বের করে বিছানার উপর রেখে দেয়, সাথে ওড়না আর পাজামা। তারপর ফোন হাতে নিয়ে আদিলকে কল করতে করতে বারান্দার দিকে হাঁটে। ফোন রেখে সে আবার ঘরে ফিরে আসে। এবার নিজের রেডি হওয়ার পালা। তোয়ালে খুলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল তোয়ালে দিয়ে মুছে ঠিক করে নেয়। ঘড়িটা হাতে পড়ে, হালকা পারফিউম লাগায়, আয়নায় নিজেকে দেখে একবার হাসে। ওয়াশরুমের ভেতর থেকে তখন পানির শব্দ। নূর গোসল করছে। নূর দরজার দিকে তাকিয়ে নরম গলায় বলে, বউ তাড়াতাড়ি করো। নূর ওয়াশরুম থেকে বের হতেই দেখে বিছানায় নয়না বসে আছেন। সামনে গরম গরম খিচুড়ি থেকে ভাপ উঠছে, এক গ্লাস পানি আর ছোট্ট ছোট প্লেটে ডিম ভাজা রাখা। নূর অবাক হয়ে বলে, আম্মু তুমি আমার জন্য বসে আছো কেন? আমি তো নিচে খেতে যেতাম। সবার খাওয়া শেষ হয়ে গেছে মা, শুধু তুই বাকি। পরীক্ষার দিন খালি পেটে বের হওয়া ভালো না। আর ইমরানকে নাস্তা দিয়ে এসেছি, তুই তাড়াতাড়ি খা, আমি খাইয়ে দিচ্ছি, তাহলে সময় বাঁচবে। নূর কিছুক্ষণ চুপ করে থেকে তাকিয়ে থাকে তার শাশুড়ির দিকে। বুকের ভেতরটা হঠাৎ নরম হয়ে যায়। মনে মনে ভাবে সত্যিই সে ভাগ্যবতী, এমন একজন মানুষকে শাশুড়ি হিসেবে পেয়েছে, যিনি মায়ের মতোই তার খেয়াল রাখেন। নয়নার চামচে করে একটু খিচুড়ি তুলে নূরের মুখের সামনে ধরেন। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি কর। ইমরান কিন্তু তাড়া দিচ্ছে খুব। আসছি আম্মু। সে তাড়াতাড়ি চুল আশ্রাতে আশ্রাতে বসে পড়ে। নয়না ছোট ছোট করে খিচুড়ি তুলে মুখে তুলে দিতে থাকেন। নূর চুল বাঁধতে বাঁধতে খেয়ে নেয়, মাঝে মাঝে পানিও খাইয়ে দেন নয়না। টেনশন করিস না মা, ভালো করে পরীক্ষা দিবি, আল্লাহ ভরসা। ইমরান চোখ চিকচিক করে ওঠে। দোয়া করে আম্মু। সবসময়ই ভালো, সবসময় করি বলে নয়না তার কপালে আলতো করে চুমু দেন। সেই সময় ইমরান রুমে ফিরে আসে, পুরো রেডি, হোয়াইট শার্ট, হাতে ঘড়ি, চুলে পরিপটি। দুজনের দিকে তাকিয়ে মুচকে এসে বলে, ও হো, এখানে তো এখনো বৌমার সার্ভিস চলছে বুঝি। তোমার বউ না খেলে তো আবার তুমি অসুস্থ হয়ে পড়বে, তাই না? নয়না মজা করে বলে। ইমরান হেসে মাথা নেড়ে বলে, জি আম্মু। কলেজ ক্যাম্পাসে আজ একদম অন্যরকম। সকাল থেকে ছেলে মেয়েদের উপচে করা ভিড়, কারো হাতে অ্যাডমিট কার্ড, কারো হাতে নোটের শেষ পাতা। মুখে সবারই হালকা টেনশন, চোখে চাপা ভয় আর আশার মিশেল। গেটের সামনে অভিভাবকদের ছোট ছোট দলে দাঁড়িয়ে থাকা, কেউ পড়ছে দোয়া, কেউ মুহূর্তের উপদেশ দিচ্ছে। আদিল আজ অফিসে যায়নি, সাইমাকে ভেতরে দিয়ে বাইরে গাড়িতে বসে আছে। স্প্রেডিংয়ে হাত রেখে বারবার সময় দেখছে, পরীক্ষা শেষ হলেই সোজা ডাক্তার দেখাতে নিয়ে যাবে সাইমাকে। ইরফান, সাইমা, স্মৃতা আর নূর সবার সিট আলাদা আলাদা রুমে পড়েছে। যে যারা অ্যাডমিট কার্ড দেখে নির্দিষ্ট কক্ষে গিয়ে বসে পড়ে। নূর চুপচাপ নিজের সিটে বসে পড়ে। চারপাশে ফিসফিস শব্দ। এই চ্যাপ্টারটা পড়েছিস, কেমন আসবে তা? কলম বাড়তি আছে। নূর মন অন্যখানে, তার একটু খারাপ লাগছে। এখনও ঘনিষ্ঠ বান্ধবী তার রুমে পড়েনি। এই অচেনা মুখগুলো মাঝে নিজেকে হঠাৎ করে একা একা লাগছে। সে গভীর শ্বাস নেয়, ঠিক তখনই দরজার কাছে শব্দ হয়। একজন প্রফেসর ভেতরে ঢোকেন, সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে যায়। রুমে হালকা গম্ভীর ভাব নেমে আসে। প্রফেসর পেছনে পেছনে একজন ঢোকেন। নূর প্রথমে খেয়াল করেনি, কিন্তু কয়েক সেকেন্ড পর চোখ উঠাতেই তার ভ্রু কুঁচকে যায়। ইমরান, মুখে সে পরিচিত গম্ভীর ভাব, হাতে প্রশ্নপত্রের বান্ডিল। টেবিলের সামনে দাঁড়িয়ে যায় সে। নূর হতভম্ব, ইনি এখানে কি করছেন? সে তো বলেছিল আজ তার কোনো ডিউটি নেই। ঠিক তখনই ইমরান খুব অল্প করে চোখ টিপে দেয় তার দিকে, এত দ্রুত যে অন্য কেউ খেয়ালই করে না। তারপর সবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, সবাই বসুন, প্রশ্নপত্র দেওয়া হবে। নূর তাড়াতাড়ি মুখ গম্ভীর করে সোজা হয়ে বসে পড়ে, যেন কিছুই হয়নি। কিন্তু ভেতরে ভেতর তার বুকের ধুকপুকানি বেড়ে যায়। ইমরান সারি সারি বেঞ্চে
প্রশ্নপত্র বিলি করতে থাকে। নূরের টেবিলের কাগজ রাখার সময় 1 সেকেন্ডের জন্য তার আঙুল ছুঁয়ে যায় নূরের হাতে। নূর চোখ নামিয়ে ফেলে, ঠোঁটের কোণে অল্প হাসি লুকিয়ে থাকে। কয়েক মিনিটের মধ্যেই সবার হাতে প্রশ্নপত্র পৌঁছে যায়। সময় শুরু হলো এখন। প্রফেসর বলেন। রুমে ভরে যায় কলমের খসখস শব্দে। নূর প্রশ্নপত্র চোখ বুলিয়ে ধীরে শ্বাস ছাড়ে। যা পড়েছে সেখান থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। সে লেখা শুরু করে ইমরান দূর থেকে একবার তাকিয়ে দেখে তার বউ মাথা নিচু করে মন দিয়ে লিখছে। তার মুখে অদ্ভুত এক শান্তি নেমে আসে। ডিউটি তার নেই, আজ সে এখানেই থাকতে চেয়েছিল শুধু এই কারণেই। পরীক্ষার 1 ঘন্টা কেটে গেছে, পুরো রুম জুড়ে এখন শুধু কলমের খসখস শব্দ। সবাই মাথা নিচু করে লিখছে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ইমরান চোখ বারবার গিয়ে থামছে এক জায়গায়, নূরের উপর। ঠিকমতো বসে নেই, কখনো ডানে তাকাচ্ছে, কখনো বামে। তার মুখ লাল হয়ে উঠছে, কপালে ছোট ছোট ঘামের ফোঁটা। ঠোঁট কামড়ে বসে আছে, যেন অস্থিরতা অস্বস্তি চেপে রাখার চেষ্টা করছে। ইমরান বুকের ভেতর কেমন থক করে ওঠে। হঠাৎ নূর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে সামনের প্রফেসরের দিকে তাকিয়ে বলেন, স্যার, ওয়াশরুমে যাব। প্রফেসর মাথা নেড়ে অনুমতি দেন। নূর বেঞ্চের পাশ দিয়ে বের হতে চায়, কিন্তু দুপা এগোতেই তার পা টলমল করে ওঠে। চোখের সামনে সব ঝাপসা হয়ে যায়। দরজার কাছে পৌঁছানোর আগেই তার শরীর ঠরে পড়ে সামনে। ঠিক তখনই বড় বড় পা ফেলে ইমরান ছুটে যায়। পড়ে যাওয়ার আগেই সে নূরকে ধরে ফেলে। নূর গা কেঁপে উঠছে। সে কষ্ট করে ফিসফিস করে বলে, বমি পাচ্ছে, সরুন। ইমরান 1 সেকেন্ডও দেরি করে না। পাশের টেবিলের ওপরে থাকা একটা প্যাকেট চোখে পড়ে। সে হাত বাড়াতেই পাশের প্রফেসর তাড়াতাড়ি সেটা এগিয়ে দেন। ইমরান নূরকে বুকে আগলে ধরে প্যাকেটটা তার মুখের সামনে ধরে। রিল্যাক্স করে ফেলো, আটকে রেখো না। পুরো রুম স্তব্ধ, সবাই অবাক চোখে তাকিয়ে আছে। নূর আর নিজেকে সামলাতে পারে না, ঝুঁকে প্যাকেটের ভেতরেই বমি করে ফেলে। কয়েকজন ছাত্রী মুখ ফিরিয়ে নেয়, কারো গা গুলিয়ে ওঠে। এটা অস্বাভাবিক কিছু নয়, সবই স্বাভাবিক। কিন্তু ইমরানের চোখে একটুও বিরক্তি নেই। সে এক হাতে নূরকে শক্ত করে ধরে আছে, আর এক হাতে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে, শ্বাস নাও, আমি আছি। খুব খারাপ লাগছে, মাথা ঘুরছে, পানি খাবে? নূর দুর্বল হয়ে ইমরানের বুকে হেলে পড়ে, চোখ আধ বোঝা। ইমরান তৎক্ষণাৎ অন্য প্রফেসরকে বলে, স্যার, ওর খাতা আর জিনিসগুলো দেখে রাখবেন প্লিজ। তারপর এক মুহূর্ত দেরি না করে নূরকে কোলে তুলে নেয়। ইমরান দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে নিজের কেবিনের দিকে চলে যায়। বুকের সাথে শক্ত করে ধরে থাকে নূরকে, যেন পৃথিবীর সবকিছু আগে, এখন শুধু তার এই মানুষটাকে সামলানো দরকার। পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা বাজতেই পুরো কলেজ ক্যাম্পাস যেন হঠাৎ করে আবার জীবন্ত হয়ে উঠল। কিছুক্ষণ আগে যেখানে টানটান নীরবতা ছিল, সেখানে এখন একদল দল বেঁধে ছাত্রছাত্রী হাসাহাসি, হাঁটাচলা, প্রশ্ন মেলানো। গেটের দিকে ভিড় ধীরে ধীরে জমতে থাকে, কিন্তু গেটের ঠিক বাহিরে অস্বাভাবিক কিছু দৃশ্য। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক অ্যাম্বুলেন্স, লাল নীল লাইট নেভানো, তবু উপস্থিতিটাই যথেষ্ট চমক জাগানোর মতো। অভিভাবকেরা ফিসফিস করছে, কি হয়েছে? কারো বড় অসুখ হলো নাকি? কলেজে কিছু ঘটেছে বুঝি? আসলে এতগুলো সব ইমরানের ব্যবস্থা। নূরকে পরীক্ষার মাঝখানে ওই অবস্থায় দেখে তার মাথা কাজ করছিল না। কোনো ঝুঁকি নিতে চায়নি সে। একসাথে কয়েকটা হসপিটালে কন্ট্যাক্ট ফোন করে অ্যাম্বুলেন্স রেডি রাখতে বলেছিল, যদি হঠাৎই জরুরি কিছু হয়। কলেজ বিল্ডিংয়ের ভেতরে ইমরান কেবিনের সামনে দাঁড়িয়ে আছে প্রায় 12 জন ডাক্তার। তারা একে অন্যের দিকে তাকাচ্ছে, ডাক আসছে না, তবুও সবাই প্রস্তুত। ভেতরের দৃশ্যটা একেবারে অন্যরকম শান্ত। ইমরান চেয়ারে বসে আছে, ক্লান্ত কিন্তু সতর্ক চোখে। তাকে কোলে গুটিসুটি মেরে বসে আছে নূর, তার মাথা বুকের উপর ঠেস দিয়ে রাখা, চোখ আধবোজা, শরীর নিস্তেজ। পরীক্ষার চাপ, বমি, দুর্বলতা সব মিলিয়ে সে একদম ক্লান্ত। ইমরান বারবার নরম গলায় বলেছে, শোনো, একবার ডাক্তারে দেখে যাক, শুধু চেক আপ। আমি নিশ্চিন্ত হতে চাই তুমি ঠিক আছো। নূর ধীরে মাথা নাড়ে, তার কণ্ঠ দুর্বল কিন্তু জেদি। না, এখন ভালো লাগছে, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি। ইমরান তার কপালে হাত রেখে তাপ বোঝার চেষ্টা করে। মাথা ঘুরছে একটু, কিন্তু চলে যাবে। নূর চোখ বন্ধ করে বলে। ইমরান বুকের ভেতর মোচড় দেয়। সে এখন সেকেন্ড চুপ করে থাকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে ফোন বের করে আদিরকে কল করে। সব ডাক্তার অ্যাম্বুলেন্স রিলিজ করে দেয়। হ্যাঁ,
একটা এখন স্টেবল আছে। বাইরে ধীরে ধীরে ডাক্তারেরা সরে যায়, অ্যাম্বুলেন্সগুলো একে একে চলে যেতে শুরু করে, গেটের ভিড়ও কমতে থাকে। ভেতরে নূর আসতে বলে, আমি বাড়ি যেতে চাই। ইমরান তাকে আরও শক্ত করে জড়িয়ে নেয়, গালে নরম করে 2-3টা চুমু খেয়ে ফিসফিস করে বলে, যাবো তো, আর একটু বসি, ভিড়টা একটু কমুক, তারপর ধীরে সুস্থে নিয়ে যাব। এখন একটু আদর করে দিই, তাহলে সুস্থ হয়ে যাবে। নূর হেসে নিঃশব্দে তার শার্ট মুঠো করে ধরে থাকে, যেন এই বুকটাই এখন তার সবচেয়ে নিরাপদ জায়গা। চলবে, তুই আমার মরণ। তানিয়া খাতুন, পর্ব 47। অতিরিক্ত রোমান্টিকতা যাদের পছন্দ না, তারা দূরে থাকুন। সন্ধ্যা 6টা বাজে। শহরের রাস্তায় চারিদিকে যানজট, হর্নের শব্দ, ধোঁয়া আর ক্লান্ত মানুষের ভিড়। সেই জ্যামের মাঝখানেই আটকে আছে আদিলের গাড়ি। স্টিয়ারিংয়ে এক হাত আর এক হাত দিয়ে সে সাইমাকে জড়িয়ে ধরে বসে আছে। গাড়ির ভেতরটা অদ্ভুত চুপচাপ। সাইমার মন ভীষণ খারাপ। জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু কিছুই যেন দেখছে না। চোখ দুটো ফাঁকা। আজ ডাক্তারের কথা বারবার মাথায় বাজছে। সে প্রেগনেন্ট নয়, লো প্রেশার আর শরীর দুর্বলতার জন্য এমন হচ্ছিল। সে ভেবেছিল আজ হয়তো তাদের জীবনে বড় একটা সুখবর আসবে। মনে মনে কত স্বপ্ন এঁকে ফেলেছিল। ছোট্ট জামা, ছোট্ট মানুষ, ছোট্ট আদিলের মুখে বাবা হওয়ার হাসি, সব এক মুহূর্তে ভেঙে গেছে। এভাবে চুপ করে আছো কেন? আমি সত্যি ভেবেছিলাম এবার হয়তো কথা শেষ করতে পারে না সাইমা। আদিল গাড়ি নিউট্রালে রেখে পুরো শরীর ঘুরিয়ে তার দিকে তাকায়। শোনো, এত তাড়াতাড়ির কি আছে? সব কিছু কি আমাদের হাতে? আল্লাহ যখন ঠিক করবেন তখনই হবে। সে হালকা হাসে। আমার কাছে তুমি আছো, এটাই সবচেয়ে বড় কথা। আজ ডাক্তার বলেছে তুমি দুর্বল, আগে তোমাকে শক্ত করতে হবে, ঠিকমতো খেতে হবে। সাইমা চোখ মুছে বলে, আপনার খারাপ লাগছে না? আদিল নরম গলায় জবাব দেয়, লাগে, কিন্তু তোমাকে এরকম ভেঙে পড়তে দেখলে তার চেয়ে বেশি লাগে। বাচ্চা আসবে ইনশাল্লাহ, কিন্তু তোমার হাসিটা আমার বেশি দরকার। সে সাইমার কপালে আলতো করে চুমু ছোঁয়। জ্যাম একটু একটু করে ছাড়তেই আদিল গাড়িটা ধীরে ধীরে নিয়ে নওশাদ মহলের দিকে এগিয়ে যায়। সে বুঝতে পারছে সাইমার ব্যাপারটা মন থেকে নিয়েছিল। আশা করেছিল অনেক কিছু, কিন্তু সাইমার এই নীরবতা আদিলের একদম সহ্য হয় না। সে ভাবলো বাসায় গিয়ে যদি নূরের সাথে একটু সময় কাটে, কথা বলে হাসাহাসি হয়, তাহলে সাইমার মনটা হয়তো একটু হালকা হবে। কিছুক্ষণ পর গাড়ি নওশাদ মহলের সামনে এসে থামে। আদিল নরম গলায় ডাকে, সাইমা। সাইমা চমকে ওঠে, চারপাশে তাকায়, বড় গাড়িটার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, এ বাড়িতে আনলেন যে? আমার বউয়ের মন ভালো করতে। নূর আছে, সবাই আছে, মুড চেঞ্জ হবে। আর শোনো, এত টেনশন নিও না, বেবি যখন আসার ঠিক তখনই আসবে। রাতে শুধু আমার কথা শুনলেই চলবে, বাকিটা আল্লাহ ভরসা। সাইমার প্রথমে বোঝে না, তারপর কথার মানে বুঝে লজ্জায় লাল হয়ে যায়। ইস, আপনি না, হেসে ফেলেছে। অনেকক্ষণ পর মুখে সত্যিকারের হাসি ফুটে ওঠে। দরজা খুলে গাড়ি থেকে নামতে যায়। আদিল তাড়াতাড়ি বলে ওঠে, এই দাঁড়াও তো। সাইমা ঘুরে তাকায়। আবার কি? আদিল মুচকি হেসে বলে, কি করতে হবে সেটা তো পুরো বুঝিয়ে বলিনি এখনো। সাইমা লজ্জায় চোখ লাল করে বলে, চুপ, কেউ শুনে ফেলবে। সাইমা আর আদিলকে একসঙ্গে গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখে বাড়ির পরিবেশটাই যেন বদলে যায়। ড্রয়িং রুমে বসে থাকা দাদিজান চশমার উপর দিয়ে তাকিয়ে হাসেন, আর ভেতর থেকে নয়নার গলার শব্দ আসে, কে এলো? দরজায় এসে সাইমাকে দেখেই নয়নের মুখ নরম হয়ে যায়। মেয়েটার চোখের নিচে ক্লান্তি, হাসিটা পুরোপুরি নেই। মার চোখে এসব লোকায় না। এরপর এক মুহূর্ত দেরি না করে রান্নাঘরের দিকে হাঁটা দেন। চা নাস্তা দিতে হবে, এতক্ষণে নিশ্চয়ই কিচ্ছু খায়নি। সাইমা হালকা হাসি দিয়ে সোজা উঠে যায় নূরের রুমের দিকে। দরজা ঠেলে ঢুকতেই নূর বিছানায় হেলান দিয়ে বই খুলে বসে আছে, মুখে ক্লান্ত ভাব, কিন্তু মন দিয়ে পড়ার চেষ্টা করছে। সাইমাকে দেখে নূর বই বন্ধ করে, এই তুই হঠাৎ? দুজন জড়িয়ে ধরে। নূর একটু দূরে সরে তার মুখের দিকে তাকায়। কিরে, তোর মুখটা এমন কেন? সাইমা এড়িয়ে যায়, কিছু না, তোকে দেখতে ইচ্ছে করছিল। ঠিক আছে, আগে বস, আজকে তোকে ছাড়া পরীক্ষা দিয়েছি। পুরো রুমে একজনও চেনা ছিল না। মুহূর্তে দুজন গল্পে ডুবে যায়। নিচে
ডাইনিংয়ের পাশের সোফায় দাদাজানের সাথে গল্প করছিল আদিল, হাতে জুসের গ্লাস। কিন্তু গল্পে একদম মশগুল যে খেতেই ভুলে গেছে। দাদাজান পুরোনো দিনের গল্প বলছেন আর আদিল হেসে হেসে শুনছে। এই সময় দরজা খুলে ইমরান ঢোকে, হাতে বড় প্যাকেট। আদিল তাকিয়ে বলে, আরে ভাই, কোথায় গেছিলি? একটু বাইরে। এইটা আনতে। ফুচকা? তুই ফুচকা কিনে আনেছিস? আদিল একদম থমকে যায়। ইমরান কাঁধ ছাকায়, মুখে হালকা হাসি। অন্য সময় হলে আনতাম না, কিন্তু আমার বউ অসুস্থ শরীর নিয়ে এমন করে বলল ফুচকা খেতে ইচ্ছে করছে, না করতে পারলাম না। রোমান্সের ক্লাস নিচ্ছিস নাকি? ইমরান হেসে জিজ্ঞাসা করে, তোরা কখন এলি? এই তো একটু আগে। আদিল এবার জবাব দেয়। ইমরান সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলে, আমি উপরে যাচ্ছি, খুব তৃষ্ণা পেয়েছে। আদিল সঙ্গে সঙ্গে নিজের গ্লাসটা তুলে ধরে অবাক হয়ে বলে, এই যে জুস আছে, এটা খা। উপরে কি জুস আছে? ইমরান পেছনে না তাকিয়ে বলে, হ্যাঁ আছে, ওটা আমার পার্সোনাল জুস, শুধু ইমরান নওশাদের। আদিল হেসে ঘুরিয়ে পড়ে, ও হো, বুঝেছি, স্পেশাল জুস। দুজন হালকা হাসেন এবং কেশে নেন একটু। এই ছেলেগুলো দিন দিন অসভ্য হচ্ছে। রাত 1টা পেরিয়ে গেছে। বাড়ির সব চারপাশ নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসে মাঝে মধ্যেই। ইমরান রুমে মৃদু আলো জ্বলছে। সেই আলোয় ওয়াশরুমের দরজার সামনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে ইমরান। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। নূর অনেকক্ষণ আগে ভেতরে ঢুকেছে। প্রথমে ভেবেছিল হয়তো অসুস্থ লাগছে বলে সময় নিচ্ছে, কিন্তু মিনিট 10-15, তারপর 20, তবুও কোনো শব্দ নেই। সে আলতো করে দরজায় নক করে, নূর, দরজা খুলো, ঠিক আছো? আমি ঠিক আছি, আসবেন না। ভেতর থেকে দুর্বল গলায় বলে, এই ঠিক আছি কথাটা ইমরানের কানে একদম ঠিক শোনায় না। তার বুক ধরফর করতে থাকে, হাতের তালু ঘেমে যায়। নূর, আমি ঢুকছি। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার দুনিয়া যেন থেমে যায়। মেঝেতে বসে আছে নূর, দেয়ালে হেলান দিয়ে চুল এলোমেলো, মুখ ফ্যাকাশে, চোখ আধবোজা, চারপাশে বমি ছড়িয়ে আছে। সে লজ্জায় কাউকে ডাকেনি, নিজেই সামলাতে চেয়েছিল। ইমরানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, ইয়া আল্লাহ। সে তাড়াতাড়ি তার পাশে হাঁটু গেড়ে বসে। এই অবস্থায় বসে আছো কেন? আমাকে ডাকলে না কেন? নূর কষ্ট করে বলে, আপনাকে ডাকতে চাইনি, নোংরা হয়ে গেছে। ইমরান চোখ ভিজে ওঠে। সে ক্লান্ত, কিন্তু সে গলা শক্ত রাখে। চুপ, একদম চুপ। এত বেয়াদব কেন তুমি? সে ধীরে নূরকে ধরে দাঁড় করায়। নূরের গা কাঁপছে, জামায়ও বমি লেগে আছে। ইমরান তার নাইট ড্রেসের ফিতে টান দিয়ে খুলে দেয়। একটু ঘৃণা বা বিরক্তি না দেখে ইমরান তোয়ালে এনে তার গায়ে পেঁচিয়ে দেয়, মুখে পানি ছিটিয়ে ধুয়ে দেয়, হাত পা পরিষ্কার করে দেয়। আমার দিকে তাকাও, মাথা ঘুরছে। নূর চোখ বন্ধ করে মাথা নাড়ে। ইমরান তাকে কোলে করে রুমে নিয়ে আসে, বিছানায় শুয়ে বালিশ ঠিক করে দেয়। একদম নড়বে না। নূর চোখ বন্ধ করে পড়ে থাকে, নিঃশ্বাস ভারী। ইমরান আবার ওয়াশরুমে ফিরে যায়, পানি ঢেলে মেঝে ধয়, বালতি ভরে বারবার পরিষ্কার করে। তার হাত কাঁপছে, শ্বাস ভারী, কিন্তু এক মুহূর্তের জন্য বিরক্তি নেই, শুধু একটাই চিন্তা, নূর ঠিক আছে তো? সব গুছিয়ে রুমে ফিরে দেখে নূর উঠে বসার চেষ্টা করছে। শুয়ে থাকো, আমি আম্মুকে বলছি তোমাকে চেঞ্জ করিয়ে দেবে। সে দ্রুত মায়ের রুমের দিকে যায়। করিডোরে আর তাড়াহুড়োর পায়ে শব্দে রীতিমতো নীরবতা ভেঙে দেয়। নয়না এমনিতেই গভীর ঘুমে থাকেন না। পুরনো স্মৃতি আর চিন্তা তাকে জাগিয়ে রাখে অনেক রাত। ছেলের গলা শুনে তিনি সঙ্গে সঙ্গে রুমের উঠে দরজা খোলেন। ইমরানের মুখ দেখে তার বুক ধকধক করে ওঠে। কি হয়েছে বাবা? আম্মু, তুমি একটু নূরের কাছে বসো, আমি ডাক্তার আনতে যাচ্ছি। কি হয়েছে ওর? পাশের রুম থেকে ইমরানের তাড়াহুড়ো গলা শুনে সাইমার দরজা খুলে বের হয়। তার পেছনেই আদিল। কি হয়েছে? সাইমা চিন্তিত গলায় বলে, আম্মু, কলেজেও নাকি অসুস্থ হয়েছিল, আমি যাই নূরের পাশে বসি। আদিল এক মুহূর্ত দেরি না করে বলে, চল, আমি তোর সাথে যাচ্ছি, ডাক্তার নিয়ে আসি। ইমরান আর আদিল যে অবস্থায় ছিল সে অবস্থায় বের হয়ে যায়। নয়না আর সাইমা দ্রুত নূরের রুমের দিকে যেতে থাকে। নূর আধশোয়া, চোখ বন্ধ। সাইমা তার মাথার নিচে বালিশ ঠিক করে দেয়, হাতে গ্লাস ধরে অল্প অল্প করে পানি খাওয়ায়। নয়না আলমারি থেকে 3 পিস বের করে পরাবে বলে সাইমা নূরকে তুলে তা পরিয়ে দেয়। ঘরের বাতাস ভারী হয়ে আছে দুশ্চিন্তায়। বাহিরে রাত এগিয়ে চলে। আপনাদের কি টার্গেট? নূরের কি হয়েছে বলবেন? কমেন্টে বলুন।
চলবে। আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এত বড় একটা পর্ব দিয়েছি, পর্বটা কেমন হয়েছে সেটা কিন্তু বলতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।